ভয়াবহ এক ভাইরাস আবারও ছড়িয়ে পড়ছে বিশ্বে। এবার আসছে বাদুড় থেকে। নেই ঔষধ, চিকিৎসা, নেই টিকা। আরও একটি মহামারীকে আসছে। ৮০ লাখ ভেনেজুয়েলার গেরিলা সেনা প্রস্তুত আমেরিকার হামলা ঠেকাতে। যুদ্ধ থামানোর বদলে এবার কি সংঘাত শুরু করবেন ট্রাম্প? সৌদিকে F-35 যুদ্ধ বিমান দেবে আমেরিকা। দাবি ট্রাম্পের। এর বদলে কি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভয়াবহ এক ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বে। এবারে এই ভাইরাস ছড়াচ্ছে বাদুড় থেকে। ইথিওপিয়া এরই মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে মার্কবার্গ নামের এই ভাইরাসে। দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এখন পর্যন্ত এই রোগের কোনো টিকা বা ঔষধ আবিষ্কার হয়নি, ফলে নেই কোনো চিকিৎসা। তাহলে কি আরও একটি মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? মানুষ কি বিনা চিকিৎসায় মারা যাবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। চোখ রাঙানি দিচ্ছে নতুন এক মহামারীর আতঙ্ক। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জিঙ্কা নামের এলাকায় মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছে। আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা CDC এর দেয়া তথ্য অনুযায়ী এই ভাইরাস ইতিমধ্যেই কমিউনিটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। ফলে সন্দেহভাজনদের আইসোলেশনে রাখা শুরু হয়েছে। তাহলে আবারও কি করোনার মতো আরও এক মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব? আবারও কি থমকে যাবে পৃথিবী? মারবার্গ ভাইরাস নতুন কিছু নয়। 1967 সালে প্রথম জার্মানির মারবার্গ শহরে ল্যাবরেটরির বিজ্ঞানীদের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেই শহরের নাম থেকে এই ভাইরাসটির নাম রাখা হয়। কিন্তু সাধারণত ঘন ঘন এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় না, তাই সাধারণ মানুষের কাছে এটি তুলনামূলকভাবে অজানা। WHO-তে প্রকাশিত একটি প্রতিবেদন মতে মারবার্গ ভাইরাস আসলে ইবোলা ভাইরাসের কাছাকাছি, তাই এর অনেক উপসর্গ ও আচরণ ইবোলার মতোই ভয়ঙ্কর। ভাইরাসটি মূলত এক ধরনের বাদুড়ের শরীরে থাকে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কিছু অঞ্চলে পাহাড়ি গুহায় যেসব বাদুড় থাকে তাদের মধ্যেই এই ভাইরাস বেশি পাওয়া যায়। মানুষ কোনোভাবে এই বাদুড় বা তাদের শরীর থেকে নির্গত তরলের সংস্পর্শে এলে ভাইরাস প্রথমে মানুষের শরীরে ঢোকে। এরপর আক্রান্ত ব্যক্তি থেকে অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়ে, বিশেষ করে রক্ত, লালা, ঘাম, বমি বা রোগীর ব্যবহৃত কাপড়ের মাধ্যমে। তবে CDCর বিবরণ অনুযায়ী এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না, অর্থাৎ কোভিড-19-এর মতো স্রেফ কাছাকাছি থাকলেই এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই। মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে প্রথম দিকে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। WHO-র প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার কিছুদিন পর অনেকের ক্ষেত্রে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এবং শরীরের ভেতরে রক্তক্ষরণ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রোগীর চোখ, কান, এমনকি মল বা বমির সঙ্গে রক্ত বের হতে পারে। এমন পরিস্থিতিতে রোগী দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু প্রাদুর্ভাবে মৃত্যু হার 80%-এরও বেশি দেখা গেছে, যা বিজ্ঞানীদের বিশেষভাবে চিন্তিত করেছে। দুঃখজনক হলেও সত্য, এখনও এই ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। তবে রোগীকে সময়মতো তরল, অক্সিজেন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রে রোগী নিজে নিজে সুস্থ হয়ে উঠতে পারেন। WHO এবং আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতোমধ্যেই ইথিওপিয়ায় চিকিৎসা সহায়তা এবং বিশেষজ্ঞ পাঠিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এটি কি আবার নতুন কোনো মহামারীর সূচনা করতে পারে? বিশেষজ্ঞদের মতে আশঙ্কা থাকলেও ঝুঁকি এখনও সীমিত, কারণ ভাইরাসটি বাতাসে ছড়ায় না এবং রোগ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সংক্রমণ থামানো সম্ভব। তবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক পর্যায়ে চলে গেছে এবং সীমান্ত নজরদারিও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের এখনই আতঙ্কিত হওয়ার সময় আসেনি, তবে সচেতন থাকা জরুরি। যেসব এলাকায় প্রাদুর্ভাব রয়েছে সেখানে রোগী বা মৃতদেহের সংস্পর্শ এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহভাজন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের দৃষ্টি ইথিওপিয়ার দিকে। গবেষণা এখনও চলছে, আর আশা করা হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে মারবার্গ ভাইরাসের ভ্যাকসিনও তৈরি হয়ে যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
80 লাখ ভেনেজুয়েলার গেরিলা সেনা প্রস্তুত রয়েছে আমেরিকার হামলা ঠেকাতে, সতর্ক ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডও। এমন তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় শিগগিরই সেনা হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরই পাল্টা প্রস্তুতির কথা জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যুদ্ধ থামাতে নিজেকে দক্ষ দাবি করা প্রেসিডেন্ট ট্রাম্প কি এবার ভেনেজুয়েলায় হামলা চালাবেন? লাতিন আমেরিকা সংঘাতময় পরিস্থিতি নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক বিরোধী অভিযান নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে গত 2 মাস ধরে ক্যারিবিয়ান সাগরে দাপট দেখাচ্ছে আমেরিকা। মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট, সাবমেরিন ও ড্রোনের টহল তৈরি করছে যুদ্ধের আতঙ্ক। চলমান উস্কানির মাঝেই গত 14ই নভেম্বর ট্রাম্পের দেয়া বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলা ও তার আরেক প্রতিবেশী কলম্বিয়া নিয়ে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি অচিরেই যুদ্ধ দেখবে লাতিন আমেরিকা? সম্প্রতি লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রণতরী জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ও সহযোগী স্ট্রাইক গ্রুপ। সঙ্গে এসেছে 75টির বেশি সামরিক বিমান এবং 5000-এরও অধিক মার্কিন সেনা। সম্ভাব্য যুদ্ধ আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় শোনা গেল প্রচ্ছন্ন হুমকির সুর। আমি এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি কি করতে যাচ্ছি সেটা বলতে পারছি না, কিন্তু সিদ্ধান্তটা বেশ গুছিয়ে এসেছে। দেখা যাক কি হয়। আমি এখনই বলছি না কি সিদ্ধান্ত, তবে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ কমানোর ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি, কিন্তু আমাদের মেক্সিকো সমস্যা আছে কলম্বিয়া সমস্যা। কলম্বিয়া রাষ্ট্রের কথা বলছি। তবে সব মিলিয়ে আমরা খুব ভালো করছি। আমাদের দেশে ঢোকা মাদকের পরিমাণ অনেক কমে গেছে। গত 2 মাসে ভেনেজুয়েলা উপকূলে নৌকায় প্রাণঘাতী হামলার পর থেকে ওই অঞ্চলে মার্কিন F-35 যুদ্ধবিমান, রণতরী এবং পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের নানা বিকল্প আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির জের ও ট্রাম্পের হুমকির জবাবে হামলার আশঙ্কা সামনে রেখে সর্বাত্মক গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। তবে দেশটির প্রেসিডেন্ট মাদুরো বলছেন কিছুতেই যুদ্ধ চায় না তার দেশ। আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে কথা বলছি। 34 দেশের 100 জন আইন বিশেষজ্ঞের সামনে দাঁড়িয়ে বলতে চাই, যারা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বোমাবর্ষণ, হত্যা এবং যুদ্ধ ডেকে আনার নির্দেশ দিচ্ছে, সেই উন্মত্ত হাত থামান। যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধকে না বলুন। দক্ষিণ আমেরিকায় কি আমরা আরেকটি গাজা চাই? যুক্তরাষ্ট্রের জনগণ কি বলে? আপনারা কি নতুন আফগানিস্তান চান? আবার ভিয়েতনাম চান? আবার একবার লিবিয়া চান? নাকি তার চেয়েও ভয়াবহভাবে দক্ষিণ আমেরিকায় নতুন একটি গাজা তৈরি করতে চান? আমি বলতে চাই, না, না এবং না। দেশ রক্ষায় 80 লাখ নাগরিক গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন বলে দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। সংকটকালীন সময়ে দেশটির প্রায় 60,000 সদস্যের সেনা ও ন্যাশনাল গার্ড বাহিনীর উপরেই থাকবে মূল ভরসা। এর মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভেনেজুয়েলার সহায়তার জন্য প্রস্তুত আছে মস্কো। শত্রুমিত্র বিভিন্ন পক্ষের সম্পৃক্ততায় ক্রমবর্ধমান উত্তেজনা পুরোদস্তুর যুদ্ধে রূপ নিলে গোটা লাতিন অঞ্চল হয়ে উঠবে চরম বিপজ্জনক। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে আবারও দাবি করেন শিগগিরই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। কিন্তু ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে সৌদি আরব কি মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে? শাহরিয়ার আমান সানির ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। নিজেদের গর্বের অত্যাধুনিক এই ফাইটার বিক্রির বিষয়টিকে এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমরাস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা এখনও আছে বলে নিশ্চিত করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত নতুন করে অস্বস্তিতে ফেলেছে গোটা মধ্যপ্রাচ্য ও আমেরিকার বৈরী পক্ষকে। ফলে বৈশ্বিক শক্তির সমীকরণে লাগছে পরিবর্তনের হাওয়া।
সৌদি আরব অনেকগুলো F-35 কিনতে চায়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী লকহিড মার্টিনের তৈরি এই স্টেলথ জেটগুলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এ কারণেই চুক্তি ঘিরে ওয়াশিংটনের ভেতর বাড়ছে উদ্বেগ। সৌদি আরব বিপুল সংখ্যক যুদ্ধবিমান কিনতে আগ্রহী। আমরা সেরা জেট এবং ক্ষেপণাস্ত্র তৈরি করি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সময় আপনারা তা দেখেছেন। তারা শুধু F-35 নয়, আরও উন্নত ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে, আর আমাকে বিষয়টি বিবেচনা করতে বলেছে। পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে আরো কঠিন সতর্কতা দিয়ে বলা হয়, এই জেট বিক্রি হলে চীনের হাতে পৌঁছে যেতে পারে F-35 এর সংবেদনশীল প্রযুক্তি। আর এরকম কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তার জন্য সেটা হবে বড় ধরনের হুমকি। বিভিন্ন সামরিক সূত্রের দেয়া ধারণা অনুসারে নভেম্বরের মধ্যেই হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তবে সেই বৈঠকে প্রতিরক্ষা ছাড়াও অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক উচ্চ পর্যায়ের চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে ট্রাম্প নিজেও রয়েছেন আরেক সংকটে। বিবিসির বিরুদ্ধে তিনি প্রস্তুত করেছেন $1 থেকে $5 বিলিয়ন মামলা। কারণ একটি প্রামাণ্যচিত্রে তার বক্তব্য এমনভাবে সম্পাদন করা হয়েছিল যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিতর্ক বাড়তেই বিবিসি ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে সৌদি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি, চীনের সম্ভাব্য প্রযুক্তিগত হুমকি আর ট্রাম্পের আইনি লড়াই সবকিছুই আন্তর্জাতিক রাজনীতিতে বাড়াচ্ছে উত্তেজনার মাত্রা। এখন প্রশ্ন হলো, সৌদির হাতে কি সত্যিই যাবে মার্কিন F-35? উত্তর মিলতে থাকতে হবে অপেক্ষায়। শাহরিয়ামান সানি, বাংলাভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্যানোরামা তথ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করায় দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে চায়নি সংবাদ মাধ্যমটি। তাতেই ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনো একটি সময়ে $1 থেকে $5 বিলিয়ন একটি মামলা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে শেয়ার করবেন বলেও জানান। এর আগে বিবিসি ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে। সংবাদ মাধ্যমটি ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। পরে বিবিসি নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রকাশ করে, তবে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। বিবিসির এই ঘটনায় প্রতিষ্ঠানটির 2 ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে পদত্যাগও করেছেন। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে থানার ভেতরে বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় 300 ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া যায়। শ্রীনগরের ঘটনার সাথে দিল্লির ঘটনা যোগসাজশ পাচ্ছে পুলিশ, কেননা দিল্লির বিস্ফোরণে সন্দেহভাজন উমর নবীর জম্মু ও কাশ্মীরের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তারপরই শ্রীনগরে এই ভয়াবহ বিস্ফোরণ। এর মধ্যেই দিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবারও ইসলাম বিদ্বেষী ছড়ানোর অভিযোগ উঠেছে। শোয়েদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতের দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঠিক 4 দিন পর জম্মু কাশ্মীরের শ্রীনগর থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, 2টি ঘটনা একই সূত্রে গাঁথা। কেননা দিল্লির ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে সেই উমর নবীর বাড়ি জম্মু কাশ্মীরে, আর শ্রীনগরে থানার ভেতর বিস্ফোরণের একদিন আগে বৃহস্পতিবার উমর নবীর পুলওয়ামা জেলার বাড়িটি গুঁড়িয়ে দেয় পুলিশ। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ নিতেই চালানো হয়েছে এই হামলা। প্রথম বিস্ফোরণের ঘটনা 10 নভেম্বর সোমবার দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় 13 জন নিহত হয়। ঘটনার 26 দিন আগে পুলিশ জম্মু কাশ্মীরের নওগাম থেকে একটি সবুজ শিরোনামযুক্ত প্যাম্পলেট পায়। পুলিশের দাবি, ওই পোস্টারে ভাঙা ভাঙা উর্দুতে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী জয়শ ই মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া প্যাম্পলেটের ভাষা হুমকিতে পূর্ণ ছিল। নিরাপত্তা বাহিনীর দাবি, কাশ্মীরে অবস্থানরত ভারতীয় সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্থানীয় জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা ছিল। দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার 4 দিন পর এবং জম্মু কাশ্মীরের শ্রীনগর থানায়। যদিও বিস্ফোরক দ্রব্যের পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে, তারপরও পুলিশের ধারণা দুটো ঘটনার মধ্যে মিল আছে।
পুলিশের ভাষ্য, নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটেছে। তাই এতে হামলাকারী একই ব্যক্তি হতে পারে এবং ইসলামিক সংগঠনের দিকে অভিযোগের আঙুল দেয় পুলিশ। এদিকে দিল্লির ঘটনার পর ভারতে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। চলছে ধরপাকড়। নিরাপত্তা বাহিনী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও ইসলাম বিদ্বেষ ও কাশ্মীর বিরোধী মনোভাবের চিত্র ফুটে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতে যে কোনো ঘটনায় মুসলিমদের দায়ী করা পুরনো কাহিনী। নিরাপত্তা বাহিনী থেকে সংবাদ মাধ্যমগুলো একই পথে হাঁটে। তবে যথাযথ প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ আনা উচিত নয় বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। বিহারের আলীনগর আসনে মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক হয়ে ইতিহাস গড়েছেন জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। প্রথমবারই নির্বাচনে অংশ নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন তিনি। সঙ্গীত জীবনের সাফল্যের পর এবার রাজনৈতিক অঙ্গনের তাঁর এই উত্থান নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। এর মধ্য দিয়ে রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার খেতাব ছিনিয়ে নিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিজেপির প্রার্থী মৈথিলী আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দল আরজেডির শক্তিশালী প্রার্থী বিনোদ মিশ্রকে ১১,৭৩০ ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন। মোট ৮৪,৯১৫ ভোট পেয়েছেন তিনি। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে তার এই জয়ে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ নেন তিনি। নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে বিজেপি সমর্থিত এনডিএ জোট পেয়েছে ২০০-র বেশি আসন। অন্যদিকে কংগ্রেস সমর্থিত মহাজোট পেয়েছে ৩৫টি আসন। মৈথিলীর জয়ের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো আলীনগরে জয় পেল বিজেপি। মৈথিলীর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে আলীনগরের নাম পরিবর্তন করে সীতানগর রাখা এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। নির্বাচনী ফল ঘোষণার পর এনডিটিভিকে এই প্রার্থী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে কাজ করতে পেরে তিনি আনন্দিত। মোদীর দিক নির্দেশনা প্রতিটি বিহারীকেই গর্বিত করবে, এমনটাও জানান তিনি। জয়ের পর এক প্রতিক্রিয়ায় সংবাদ সংস্থা ANI-কে মৈথিলী বলেছেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে। মৈথিলী ভারতের জেনজি প্রজন্মের প্রথম বিধায়ক। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। পিতা রমেশ ঠাকুরও একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী, তার মা ভারতী ঠাকুর। মৈথিলীরা মোট ৩ ভাই বোন। তার এক ভাই ঋষভ ঠাকুর তবলাবাদক এবং আরেক ভাই আয়াচি ঠাকুর কণ্ঠশিল্পী। মাত্র ৪ বছর বয়সে ঠাকুরদার কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন মৈথিলী। ৬ বছর বয়সে পরিবারসহ বিহার থেকে দিল্লির দ্বারকায় স্থানান্তরিত হন মৈথিলী। ২০১১ সালে তিনি জিটিভির লিটল চ্যাম্পস এবং পরে ইন্ডিয়ান আইডল জুনিয়রেও অংশ নেন। ২০১৭ সালে হন রিয়েলিটি শো রাইজিং স্টারের প্রথম রানার আপ। এটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। ২০১৬ সালে আই জিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার জেতার পর ইউনিভার্সাল মিউজিকের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয় মৈথিলীর প্রথম অ্যালবাম জারাব্বা। এখন পর্যন্ত হিন্দি, মৈথিলী, ভোজপুরি, আওয়াধি, মাগাহি সহ অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। ২০২১ সালে লোকসঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পান মৈথিলী। ২০২৪ সালের ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উদ্বোধনী ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ডসে কালচারাল অ্যাম্বাসাডর অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করেন। নির্বাচনের কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়ে মৈথিলী বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতেই আমি রাজনীতিতে এসেছি। আগামীতে সেই পথে কতটা সফল হবেন মৈথিলী, তাই এখন দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।